দিনটা 1 জানুয়ারি 2025, সরি 2026। জানুয়ারি মাসটা এই সমস্যাটা অনেকেরই হতে থাকবে, 25, 26, 25, 26 এই গণ্ডগোলের মাঝখানে অনেকেই থাকবে। তো আজকে আমরা 3-4 জন মিলে চলে এসেছি এক জায়গায় ঘুরতে। অনেক দিন ধরে এই জায়গাটার নাম আমি শুনে আসছি, কিন্তু আসা কোনোভাবে হয়ে ওঠে না, নানা কারণ, নানা অজুহাত, সময়ের অভাব, হ্যানা ত্যানা। তো সব মিলিয়ে আজকে আমরা চলে এসেছি। নামটা অনেক শুনেছিলাম, আমি প্রথমবার এলাম। বেশ যেহেতু এই সময়টা জানুয়ারি মাসটা পিকনিক আমেজ থাকে, আর আজ তো যেহেতু 1 জানুয়ারি, তো আজকে আমেজটা আরও বেশি। কিন্তু আমরা এসে দেখলাম এখানে বেশি লোকজন নেই, মানে খুবই সীমিত কয়েকটা ফ্যামিলি আছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো এই ফাঁকায় আমি বিন্দাস পুরো মাঠটা নিয়ে বসতে পারছি। সবচেয়ে বড় জিনিস, ইকরাম পুরো মাঠের যেখানে ইচ্ছা দৌড়ে বেড়াতে পারছে, যেদিকে ইচ্ছা বল মারতে পারছে, আর আমি বিনা টেনশনে বসে আছি, কারণ ও একটু পড়ে যায় বেশি। পড়ার ভয় নেই, আমার জায়গা অন্যজন নিয়ে নিচ্ছে বা আমি জায়গা পাচ্ছি না, এরকমও চিন্তা ভাবনা নেই। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখানে আরও কিছুক্ষণ কাটাতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু বাকিদের ফাঁকার জন্য ভালো লাগেনি, কারণ আমি তো গ্যাদারিং দেখিনি, আমি প্রথম এই জায়গাটায় গেলাম। তো সবার মনে হচ্ছিল যে না, এখানে আমরা বেশিক্ষণ না কাটিয়ে অন্য আরেকটা প্ল্যান বানাবো। তো তারই মাঝখানে এসেছি যখন, এক্ষুনি তো বেরিয়ে যাওয়া যায় না। আর ইকরাম খেলছে, তো সেই জন্যে আমরা সবাই সবার মতো করে একটু ঘুরপাক খাচ্ছি, আনন্দ করছি, আর সে তো বল নিয়ে ব্যস্ত। आते ना पा दिए যেমনটা বললাম, পুরো পার্কটাই প্রায় ফাঁকা। তো আমার কিন্তু খুব ভালো লাগছিল। আরও ওইদিকে আরও কিছু আছে, সুইমিং পুল সেদিকে শুনলাম, ভাবলাম যাই, আবার দেখলাম সবার মধ্যে তেমন একটা ইচ্ছা নেই, এরা একটু গ্যাদারিং জায়গায় যেতে চাইছে। ঘড়িতে এখন প্রায় 2:15 মতো হয়ে গেছে। এবার আমরা নিয়ে বসেছি আমাদের খাবার দাবারগুলো। ওই ফ্রুটস, একটা করে কেক, আর চা কফির তেমন ইচ্ছা ছিল না, তাই আমরা কেউ খাইনি। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার আমরা সব প্ল্যান করছি অন্য একটা জায়গায় যাওয়া, বেশ ভিড়ে ভাট্টা এরকম একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি। তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে এবার উঠব। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, খিদেও সকলের মোটামুটি পেয়েছে। দেখো, ফাঁকা জায়গায় ছিলাম, কারোর পছন্দ হচ্ছিল না, এবার চলে এসেছি মানে এত ভিড়ের মধ্যে, যেখানে মানে গা গলানোরও জায়গা পাচ্ছি না, বসার জায়গা তো দূরের কথা। হ্যাঁ, আমরা চলে এসেছি ইকো পার্কে। তো প্রথমে তো গাড়িরই পার্কিং পাওয়া যাচ্ছিল না, লাকিলি অনেক ঘুরে গাড়িটা রাখা হলো। আর এইবারটা ইকো পার্কে আমরা ডাইরেক্ট 4 নম্বর গেট দিয়েই ঢুকেছি, কারণ আমরা জানি আমরা কেউই পারবো না পুরোটা ঘুরতে। খাবার দাবার আবার সকলের খিদে পেয়ে গেছে, কারণ টুকিটাকি ফল আর কেক কার পেটে থাকে। 4:30 বেজে গেছে, তাই বাইরে থেকে আমরা কিছু খাবার দাবার নিয়ে টিকিট কেটে এখন আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি সোহেলের জন্য। ভিতরে ঢুকবো, একটা বসার জায়গা পেয়ে ফার্স্টে খাবো। ঝাল নেই, ওকে দাও, খাও খাও।
আমার মধ্যে আর বিন্দু মাত্র এনার্জি নেই হাঁটার, কিন্তু কিছু করার নেই। ইকো পার্ক এমন একটা জায়গা যেখানে না হাঁটলে কিছুই হবে না। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমি বাইরেই বসে থাকি, মানে ওই গ্রাউন্ডেই বসে থাকি, সবাই ভিতর দিয়ে ঘুরে আসুক। তারপর সবাই রাজি না হয় আর বাধ্য হয়ে আমিও ঢুকলাম। আমার তো ঢোকার সঙ্গে সঙ্গেই হাত পা মাথা সবই ব্যথা করতে শুরু করলো। একটু আধটা ঘুরলাম, কোনো জায়গায় ঠিক করে যাইনি। তারপরে একটুখানি হাঁটতে হাঁটতে যখনই বসার সিট পেয়ে গেলাম আমি বসে পড়লাম। আর সবাই একটু একটু ঘোরাঘুরি করছে, আর সবাই প্রায় বিধ্বস্ত, কেউই সেরকম আর পারছিলাম না। তো আমরা পপকর্নও কিনেছিলাম, সেটা আর খাওয়া হয়নি, খিদে তো টুকিটাকি সকলেরই পাচ্ছে। তো বসে বসে এই স্ট্যাচুটা কিছুক্ষণ আগের রেকর্ডিংটা আসলে ফোন, আমি ওদের দিয়ে দেখতে এত ব্যস্ত ছিলাম যে আমি ফোনের রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি। এই যে স্ট্যাচুটা আছে এইটার হাত ধরে বাচ্চারা এত ঝোলাঝুলি করছিল না, মনে হচ্ছিল যে ভেঙেই যাবে ওর হাতটা। তো যাই হোক, বেঁচে গেছে হাতটা, যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ তো ভাঙেনি, আমাদের পরে কি হয়েছে আর জানি না। কিন্তু যাই হোক, ইকো পার্কে 10 বার যাই আর 10,000 বার যাই, সন্ধ্যের পর ইকো পার্কের যে সৌন্দর্যটা, তো সেটা তো মানে মানে সত্যিই খুব ভালো লাগে, এবং যতবার যাই না কেন আমাদের খুবই ভালো লাগে। দেখো আমরা সকলেই বসে পড়েছি, এখন আমাদের মধ্যে শুধুমাত্র সোহেলের মধ্যে এনার্জি আছে, সে হাঁটছে ঘুরছে। কিন্তু যেহেতু আমরা কোনোটার মধ্যে ঢুকিনি, তাজমহল তারপর বাকি ওয়ান্ডারার্সগুলোর মধ্যে ঢুকিনি বলে সেও ঢোকেনি, বাইরে থেকেই ঘুরছে দেখছি আর একটু ভিডিও বানাচ্ছিল। ইকরাম পর্যন্ত বসে পড়েছে। তো এখন আমরা ইকো পার্ক থেকে আবার বেরিয়ে গেছি। এখন আমার আবার ইচ্ছা ছিল আমরা একেবারে ডিনার টিনার করে বাড়ি যাব। তো হাতে যেহেতু সময় আছে সেই জন্যে আমরা ওই নিউ টাউনে একটা মেলা চলছিল, যেটা আমরা দেখলাম হস্তশিল্প বইমেলা ভোজবাজি। তো মেলার মধ্যে ঢুকলাম, ভাবলাম মেলাটা গোটাটাই আছে, কিন্তু না, মেলার মধ্যে আমরা যখন ঢুকলাম তখন ওই হস্তশিল্প আর ভোজবাজিটা প্রায় উঠে গেছে, শুধুমাত্র রয়েছে বইমেলাটা। যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু আমরা বুঝতে পারিনি, ভিতরে ঢোকার পর আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে মেলাটা 60% উঠে গেছে আর 40% আছে। কিন্তু আমার জন্য একটা ভালো জিনিস হয়েছে, আমি অনেক দিন ধরে একটু আচার খুঁজছিলাম, যেটা আমি প্রায় মাস 3 ধরে খুঁজছিলাম। মাঝখানে তো এখানে এসে দেখলাম আচারের স্টল আছে, এবং ভালো করে 2 রকম না 3 রকমের বোধহয় আচার নিয়েছিলাম। তো এই একটা আমার ভালো কাজ হয়েছিল। আর দ্বিতীয়ত, মেলাটা ফাঁকা ফাঁকা থাকলেও এখানে যে নচিকেতার যে কণ্ঠ, যিনি নাম জানি না, যিনি সঙ্গীত শিল্পীটা দাঁড়িয়ে পারফর্ম করছিলেন, সত্যি কথা বলতে নচিকেতার গান আমার ভীষণ ভালো লাগে। এখানে কপিরাইটের জন্য অ্যাড করতে পারলাম না। আর গানগুলো এতই সুন্দর গাইছিলেন যে যে আধ ঘন্টা 40 মিনিট আমরা এখানে ছিলাম, এবং ফাঁকা ফাঁকা যে মেলাটায় গেছিলাম, নচিকেতার গানগুলো শোনার পর আমাদের মেলায় যাওয়াটা সার্থক হয়েছে। আরও অনেকক্ষণ হয়তো আমরা থাকতাম, আরও আধ ঘন্টা, কিন্তু এদিকে আমাদের আবার মানে সবার একটু খিদেটা পেয়ে গেছে। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আর বেশিক্ষণ না বসে এবার যাই। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছিল, মানে ইকো পার্কের থেকে আমার এই কনসার্টে এসে বেশি ভালো লেগেছে, কারণ ইকো পার্কে আমার মধ্যে একদম এনার্জি ছিল না, আমার খুবই কষ্ট হচ্ছিল। তো এখানে আসার পর একটুখানি দেখলাম না, শরীরটা একটু স্টে করেছে, একটু একটু মানে এনজয় করতে পেরেছি গানগুলোকে। তো যাই হোক, সিট অনেকই ছিল, সেগুলো আমরা একটু বসে এখানে একটুখানি ভালো করে গান শুনলাম, তারপর চারপাশটা একটু ঘুরে দেখলাম, শুধু বই আর বই। এই মুহূর্তে বইটই ঠান্ডা তো কলকাতায় অনেকই পড়েছে এবছর, আর তার ওপর ঘড়িতে কিন্তু এখন 9:30টারও বেশি হয়ে গেছে, কিন্তু এখনও দেখো নিকো পার্কের এখানটা কতটা ভিড়। মানে এখন যতই শীত পড়ুক আর যতই রাত হয়ে যাক, মানুষের মধ্যে ঘুরে বেড়ানোর আমেজটা কিন্তু এখনও রয়ে গেছে। ছোটো ছোটো বাচ্চা নিয়েও বেরিয়েছে। আমি প্রথম ভয় পাচ্ছিলাম যে এত ঠান্ডার মধ্যে
নিয়ে বেরোবো, কিন্তু আমি বেরোনোর পর দেখছি আমার থেকেও ছোটো ছোটো, আমার বাচ্চার থেকেও ছোটো ছোটো বাচ্চা নিয়ে সকলেই ঘুরিয়ে বেড়াচ্ছে। এখন কেউ ঘড়িতে মানে দেখে মনে হচ্ছে না যে রাত 9:30 হয়ে গেছে আর এত জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, মানুষ এখনও ঘুরে বেড়াচ্ছে। আমারই মনে হচ্ছে যেন তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাই। চলে এসেছি আমরা ডিনারের জন্য, আর মোটামুটি আমাদের অর্ডার চলে এসছে, কিন্তু এখানে আমার একটুখানির জন্য মনটা খারাপ হয়ে গেল। দেখো, আলু আমার ইমোশন নয়, আলু খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু বিরিয়ানিতে আলু থাকবে না, সেটা কীরকম হতে পারে? তো আমাদের অর্ডার করা ছিল একটা মান্ডি, মাটন মান্ডি, কিন্তু যখন এলো সেটা, তখন সেটাতে আলু নেই। আর তারপর যখন ভালো করে সার্চ করলাম তো জানতে পারলাম টার্কিশ বিরিয়ানিতে নাকি আলু থাকে না, আলু একমাত্র কলকাতায়। আমার কোনটা সত্যি তোর প্লেট কই এটা আমার তুমি আমাকে খাবার দাও। আমার দুধ আরে এটা তুলে দিও। আমাদের প্রায় শেষের পথে, সবাই মোটামুটি সবার প্লেটটা কমপ্লিট করতে পারলেও, পরিষ্কার করতে পারলেও আমি আমারটা পারিনি। তো যাই হোক, যেটুকু বাঁচবে সেটুকু অবশ্যই পার্সেল, ফেলে আসার কোনো গল্প নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওর শেষে আমার আর ইকরামের সুন্দর একটা কনভারসেশন অ্যাড করছি। ভালো নয় তো ভালো নয়, আমার কাছে শোবে না।